সকালে ঘুম থেকে উঠে দেখি ড্রেসিং টেবিলে নতুন সোনার চেইন রাখা। আমি চমকে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম, এটা কার? সে হেসে বলল, তোমার। আমার বুয়ের জন্য কিনেছি। আমি অবাক হয়ে বললাম, বু মানে? সে আমার কাছে এসে চেইনটা হাতে নিয়ে বলল, মা, আমি তোমাকে আমার বউ হিসেবে দেখি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমার মনে হয় তুমি আমার জন্যই তৈরি। আমি বলতে গেলাম, তুই পাগল হয়ে গেছিস। কিন্তু সে আমার ঘাড়ে চেইনটা পরিয়ে দিতে দিতে বলল, না মা, আমি একদম স্বাভাবিক। আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে নারীকে ভালোবাসে। আয়নায় দেখলাম চেইনটা আমার গলায় কত সুন্দর লাগছে। সে আমার পিছনে দাঁড়িয়ে বলল, দেখো কত সুন্দর লাগছে। আমি তোমাকে আরও অনেক গহনা কিনে দেব। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে আমার কাঁধে হাত রেখে বলল, কারণ তুমি আমার স্ত্রী হবে। আমি চাই তুমি সবসময় সুন্দর থাকো। আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখে মনে হলো যেন সত্যিই কোনো দম্পতি। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সোনার চেইনের ঠান্ডা স্পর্শ আমার গলায় অনুভব করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুভাষ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর পূর্ণিমা। রিয়াদ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আমার ছেলে রিয়াদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে সে আসলে আমাকে একটি গোপন বার্তা দেওয়ার চেষ্টা করছিল। সোনার চেইনটি আসলে একটি রহস্যময় মানচিত্রের চাবি ছিল। চেইনের প্রতিটি লিঙ্কে ছোট ছোট চিহ্ন খোদাই করা ছিল যা আমি প্রথমে খেয়াল করিনি। রিয়াদ আমাকে বোঝাল যে আমাদের পুরানো বাড়ির নিচে একটি গুপ্তধনের সন্ধান পেয়েছে সে। আমাদের দাদু দাদির আমলের একটি ধনসম্পদ লুকানো আছে যা শুধুমাত্র পরিবারের বড় মহিলাদের কাছেই গোপন তথ্য পৌঁছানোর ব্যবস্থা ছিল। চেইনটি সেই গোপন তথ্যের একটি অংশ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এসব কোথা থেকে জানলে? রিয়াদ বলল, মা, দাদির পুরানো ট্রাঙ্কে একটা চিঠি পেয়েছি। সেখানে লেখা আছে যে পরিবারের উত্তরাধিকারী মহিলা যখন বিশেষ চিহ্নিত গহনা পরবে, তখনই গুপ্তধনের রহস্য উন্মোচিত হবে। আমার মনে পড়ল শৈশবে দাদি আমাকে অদ্ভুত কিছু গল্প বলতেন। তিনি বলতেন যে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে অনেক মূল্যবান সম্পদ গোপনে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু আমি সেগুলো কখনো গুরুত্ব দিয়ে শুনিনি। রিয়াদ আমাকে দাদির পুরানো চিঠিটা দেখাল। চিঠিতে পুরানো বাংলায় লেখা ছিল, যে নারী এই বংশের রক্ষক হবে, সে যদি সূর্য অস্ত যাওয়ার সময় গোপন চেইন পরে পূর্ব দিকের দেওয়ালে দাঁড়ায়, তাহলে লুকানো দরজার সন্ধান পাবে। আমার গা শিউরে উঠল। এসব কি সত্যি নাকি কোনো রূপকথার গল্প? কিন্তু চেইনটার ওজন আর কারুকাজ দেখে মনে হচ্ছিল এটা সত্যিই পুরাতন এবং দামি। সেই সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় আমি চেইনটা পরে পূর্ব দিকের দেওয়ালে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি চেইনের একটা লিঙ্ক রোদের আলো দেওয়ালে একটা ছায়া ফেলছে। সেই ছায়ার আকৃতি একটা তীরের মতো যা দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় পয়েন্ট করছে। আমি সেই জায়গায় হাত দিয়ে চাপ দিলাম। অবিশ্বাস্য! দেওয়ালের একটা অংশ ভিতরের দিকে সরে গেল। সেখানে একটা ছোট্ট গোপন কুঠুরি। ভিতরে একটা পুরানো কাঠের বাক্স। আমার হাত কাঁপছিল। বাক্সটা খুলতেই দেখি ভিতরে অনেক সোনার গহনা, পুরানো মুদ্রা আর আরও কিছু মূল্যবান রত্ন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেখানে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে আমার প্রপিতামহের হাতের লেখায় আছে যে ব্রিটিশ সরকার যখন জমিদারদের সম্পত্তি কেড়ে নিচ্ছিল, তখন তিনি পরিবারের জন্য কিছু সম্পদ গোপনে লুকিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি আরও কয়েকটা জায়গায় ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে দেখি আমাদের গ্রামের পাশের নদীর ধারে একটা পুরানো বট গাছের নিচে আরও একটা গুপ্তধন লুকানো আছে। কিন্তু সেটা খুঁজে বের করার জন্য প্রয়োজন হবে সূর্যগ্রহণের দিন। কারণ সেদিনই বিশেষ ছায়া পড়বে যা গুপ্তস্থান নির্দেশ করবে। আমি রিয়াদকে সব কিছু জানালাম। সে খুবই উত্তেজিত হয়ে গেল। আমরা দুজনে মিলে ইন্টারনেটে খোঁজ নিলাম। দেখলাম আগামী মাসেই সূর্যগ্রহণ হবে। কিন্তু এর মধ্যেই আরেকটা রহস্যের সম্মুখীন হলাম। আমাদের পাশের বাড়ির কাকু অসীম বাবু হঠাৎ একদিন এসে জিজ্ঞেস করলেন, মিতালি, তোমরা কি তোমাদের বাড়িতে কোনো পুরানো জিনিস খুঁজে পেয়েছ? আমি চমকে গেলাম। এই তথ্য তিনি কিভাবে জানলেন? অসীম কাকু আরও বললেন, তোমাদের দাদু আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন।
তিনি আমার বাবাকে বলেছিলেন যে পরিবারের মধ্যে যদি কোনো বিপদ হয় তাহলে যেন আমরা সাহায্য করি। আমি বুঝতে পারলাম যে এই গুপ্তধনের কথা আরও অনেকেই জানে। হয়তো কেউ কেউ আমাদের উপর নজর রাখছে। সেই রাতে আমার ঘুম হল না। মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। আমি জানলা দিয়ে উকি দিয়ে দেখি সত্যিই কিছু ছায়ামূর্তি আমাদের বাগানে। পরদিন সকালে রিয়াদের সাথে আলোচনা করে ঠিক করলাম আমাদের আরও সাবধান হতে হবে। আমরা স্থির করলাম যে সূর্যগ্রহণের দিন আমরা গোপনে নদীর ধারে যাব। কিন্তু সেই দিনের আগেই আমাদের বাড়িতে চুরি হল। চোরেরা শুধুমাত্র দাদির পুরানো ট্রাঙ্কটা হাতিয়ে নিয়ে গেছে। বাকি কিছুতে হাত দেয়নি। এটা পরিষ্কার যে তারা নির্দিষ্ট কিছু খুঁজছিল। আমি রিয়াদকে বললাম আমাদের এখনই নদীর ধারে যেতে হবে। সূর্যগ্রহণের অপেক্ষা করলে হয়তো অন্যরা আগে পৌঁছে যাবে। রিয়াদ রাজি হল। আমরা ভোর রাতে বাড়ি থেকে বের হলাম, পূর্ণিমা আর সুভাষকে কিছু না জানিয়েই। নদীর ধারে পৌঁছানোর পর সেই বিশাল বটগাছটা দেখতে পেলাম। ডায়েরির বর্ণনা অনুযায়ী গাছের পূর্ব দিকে 10 হাত দূরত্বে মাটি খুঁড়তে হবে। আমরা খোঁড়া শুরু করলাম। প্রায় 3 ফুট গর্ত করার পর একটা মাটির হাঁড়ির সাথে আমাদের কোদালের সংঘর্ষ হল। হাঁড়িটা তুলে এনে ভাঙলাম। ভিতরে আরও কিছু সোনার গহনা আর একটা নকশা করা তামার পাত। তামার পাতে খোদাই করা একটা মানচিত্র। মানচিত্রে আমাদের জেলার বিভিন্ন জায়গায় কিছু চিহ্ন আঁকা। বুঝতে পারলাম এগুলো আরও গুপ্তধনের স্থান। কিন্তু হঠাৎ শুনলাম কারো পায়ের আওয়াজ। আমরা লুকিয়ে পড়লাম বটগাছের আড়ালে। দেখি অসীম কাকু আর আরও 3 জন লোক এসেছে। তারা আমাদের খোঁড়া গর্তটা দেখে হতাশ হয়ে গেল। অসীম কাকু বললেন, দেখো এরা আমাদের আগেই এসে গেছে। এখন কি করব? আরেকজন বলল, ওদের বাড়িতে গিয়ে জোর করে জিজ্ঞেস করতে হবে। আমার গা ছমছম করছিল। আমরা বুঝতে পারলাম যে এরা আমাদের পিছনে লেগেছে। আমাদের পালিয়ে যেতে হবে। আমরা অন্য পথ দিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি পৌঁছেই দেখি সুভাষ খুব চিন্তিত অবস্থায় আছে। তার কাছ থেকে জানলাম যে পূর্ণিমাকে কেউ স্কুল থেকে তুলে নিয়ে গেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম এটা আমাদের ভুলের ফল। আমরা গুপ্তধনের লোভে পড়ে পরিবারের নিরাপত্তা ভুলে গিয়েছিলাম। সুভাষ পুলিশে খবর দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল অসীম কাকুরা পূর্ণিমাকে নিয়ে গেছে আমাদের চাপ দেওয়ার জন্য। সন্ধ্যায় একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ভয়ানক গলায় একজন বলল, তুমি যদি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে সব গুপ্তধন আমাদের কাছে জমা দাও। আমি বললাম, আমার কাছে যা আছে সব দিয়ে দেব, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও। সে বলল, কাল রাত 12টায় পুরানো কবরস্থানে এসো। একা এসো। আমি কাঁদতে কাঁদতে রিয়াদকে সব কিছু জানালাম। রিয়াদ বলল, মা আমি তোমার সাথে যাব। পরদিন রাতে আমরা কবরস্থানে গেলাম। সেখানে অসীম কাকু আর তার সাথীরা অপেক্ষা করছিল। পূর্ণিমাকে দেখতে পেলাম। সে ভয়ে কাঁপছিল কিন্তু সুস্থ ছিল। আমি তাদের কাছে সব গহনা আর তামার মানচিত্রটা দিয়ে দিলাম। অসীম কাকু বললেন, এটাই শেষ নয়, তোমাদের বাড়িতে আরও কিছু লুকানো আছে। আমি বললাম, আমি যা জানি সব বলেছি, আর কিছু জানি না। তারা আমাদের ছেড়ে দিল কিন্তু হুমকি দিয়ে বলল যে তারা আমাদের উপর নজর রাখবে। বাড়িতে ফিরে এসে আমরা পুলিশের সব কিছু জানালাম। পুলিশ অসীম কাকুদের গ্রেফতার করল। কিন্তু তারা অস্বীকার করল যে তারা পূর্ণিমাকে কিডন্যাপ করেছে। বরং তারা দাবি করল যে আমরাই তাদের প্রতারিত করেছি। এই ঘটনার পর আমাদের পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করল। কিন্তু আমার মনে সন্দেহ ছিল যে এই গল্পের আরও কিছু অংশ বাকি আছে। কয়েক মাস পর একদিন আমি দাদির পুরানো সেলাই বাক্সটা ঘাঁটছিলাম। হঠাৎ দেখি বাক্সের তলায় একটা গোপন পকেট আছে। সেখানে একটা চিঠি লুকানো। চিঠিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। চিঠিতে দাদি লিখেছিলেন যে আসল গুপ্তধন কোথাও মাটির নিচে নেই, এটা আমাদের বাড়ির দেওয়ালের ভিতরেই লুকানো। আর সেই চেইনটা একটা চাবি যা দেওয়ালের গোপন তালা খুলতে পারে। কিন্তু আমি ভাবলাম এই গোপন কথা আর কারো সাথে শেয়ার করব না। আমাদের পরিবার যথেষ্ট বিপদের মধ্যে পড়েছে। আমি চিঠিটা পুড়িয়ে দিলাম। কিন্তু সেই রাতে স্বপ্ন দেখলাম দাদি আমার কাছে এসে বললেন, মা তুমি ভুল করেছ। এই ধনসম্পদ শুধু তোমার পরিবারের জন্য নয়, এলাকার গরিব মানুষদের সাহায্য করার জন্য। স্বপ্ন থেকে জেগে উঠে আমার মনে হল হয়তো দাদি সত্যি কিছু বলতে চেয়েছিলেন। আমি রিয়াদকে সব কিছু জানালাম। রিয়াদ বলল, মা আমাদের উচিত সেই গোপন জায়গাটা খুঁজে বের করা।
পরের দিন আমরা বাড়ির সব দেওয়াল খুঁটিয়ে দেখলাম। অবশেষে রান্নাঘরের দেওয়ালে একটা অদ্ভুত নকশা লক্ষ্য করলাম। সেখানে চেইনটা ধরলে একটা গোপন দরজা খুলে গেল। ভিতরে প্রচুর সোনার মুদ্রা আর গহনা। কিন্তু সেখানে আরেকটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে এই সম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর হাসপাতাল তৈরি করার কথা। আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু নিজেদের জন্য এই সম্পদ জমা রাখেনি, তারা মানুষের কল্যাণের জন্য রেখেছিলেন। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই অর্থ দিয়ে সত্যিই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করব, আর বাকি অর্থ গরিব মানুষদের মধ্যে বিতরণ করব। এই সিদ্ধান্তের পর আমাদের পরিবারে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হলো যেন দাদির আত্মা খুশি হয়েছে। কয়েক মাস পর আমরা সত্যিই একটা স্কুল প্রতিষ্ঠা করলাম। স্কুলের নাম দিলাম মাতি কিপা শিক্ষালয়। এলাকার গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে। আজকে যখন সেই স্কুলের বাচ্চাদের হাসিমুখ দেখি, তখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাডভেঞ্চার সত্যিই সফল হয়েছে। আমরা শুধু গুপ্তধনের মালিক হইনি, বরং মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছি। রিয়াদ এখন স্কুলে শিক্ষকতা করে। পূর্ণিমা সেই স্কুলেই পড়ে। আর আমি স্কুলের পরিচালনার দায়িত্ব পালন করি। অসীম কাকুরা জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু তারা এখন আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরাও তাদের ক্ষমা করে দিয়েছি। আসল সত্য হল, গুপ্তধন খুঁজতে গিয়ে আমরা আসল ধন খুঁজে পেয়েছি, সেটা হলো মানুষের ভালোবাসা আর সম্মান। আর সেই সোনার চেইনটা, সেটা এখন স্কুলের মিউজিয়ামে রাখা আছে। বাচ্চারা সেটা দেখে আমাদের পরিবারের এই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে জানতে পারে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। কয়েক মাস আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের স্কুলে একটা নতুন শিক্ষিকা যোগ দিলেন। তার নাম রুবিনা খাতুন। তিনি খুবই রহস্যময় একজন মহিলা। একদিন রুবিনা আপা আমার কাছে এসে বললেন, মিতালি আপা, আমি আপনাদের পরিবারের ইতিহাস সম্পর্কে কিছু জানি। আপনারা যে গুপ্তধন খুঁজে পেয়েছেন, সেটা আসলে একটা বিশাল ধনভাণ্ডারের একটা ছোট্ট অংশ মাত্র। আমি চমকে গেলাম। তিনি কিভাবে এসব জানেন? রুবিনা আপা বললেন, আমার দাদা ছিলেন আপনাদের প্রপিতামহের বন্ধু। তিনি আমাকে বলেছিলেন যে আরও অনেক জায়গায় ধনসম্পদ লুকানো আছে। তিনি আমাকে একটা পুরানো নকশা দেখালেন। সেখানে আমাদের জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানের ছবি আঁকা। তিনি বললেন, এই জায়গাগুলোতে আপনাদের পূর্বপুরুষরা মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেগুলো উদ্ধার করতে হলে বিশেষ কিছু শর্ত পূরণ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের শর্ত? তিনি বললেন, প্রতিটি জায়গায় একটা করে ধাঁধা লুকানো আছে। সেই ধাঁধার সমাধান করতে পারলেই গুপ্তধন মিলবে। রিয়াদ খুবই উৎসাহিত হয়ে গেল। সে বলল, মা, আমাদের এই চ্যালেঞ্জ নেওয়া উচিত। কিন্তু আমার মনে পড়ল আগের বিপদের কথা। আমি বললাম, না রিয়াদ, আমরা আর এই ধরনের ঝুঁকি নেব না। কিন্তু রুবিনা আপা বললেন, আপনাদের চিন্তা করার দরকার নেই। এবার আমি সব ব্যবস্থা করে দেব। কোনো বিপদ হবে না। কয়েকদিন পর রুবিনা আপা আমাদের প্রথম গন্তব্যে নিয়ে গেলেন। সেটা ছিল আমাদের জেলার একটা পুরাতন মন্দির। মন্দিরের দেওয়ালে অনেক কারুকাজ আর লিপি খোদাই করা। রুবিনা আপা বললেন, এই লিপিগুলো একটা ধাঁধা। এগুলোর সঠিক অর্থ বের করতে পারলে পরবর্তী সূত্র পাবেন। আমি লিপিগুলো মনোযোগ দিয়ে দেখলাম। দেখতে পেলাম এগুলো সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু কিছু অক্ষর অদ্ভুতভাবে সাজানো। রিয়াদ ইন্টারনেটে অনুবাদ করার চেষ্টা করল। ধীরে ধীরে বুঝতে পারলাম এটা একটা গাণিতিক ধাঁধা। সংখ্যাগুলো নির্দেশ করছে মন্দিরের ভিতরের একটা নির্দিষ্ট জায়গা। আমরা সেই জায়গায় গিয়ে দেখি মেঝেতে একটা পাথর একটু আলাদা। পাথরটা সরালে নিচে একটা ছোট্ট গর্ত। সেখানে একটা তামার ফলক। ফলকে লেখা আরেকটা ধাঁধা। এবার সেটা আমাদের পরবর্তী গন্তব্য নির্দেশ করছে, জেলার সবচেয়ে পুরাতন গোরস্থান। গোরস্থানে পৌঁছে দেখি সেখানে একটা অদ্ভুত সমাধি আছে যার উপরে কোনো নাম নেই, শুধু কিছু জ্যামিতিক আকৃতি আঁকা। রুবিনা আপা বললেন, এই আকৃতিগুলো একটা কোড। এগুলো মিলিয়ে একটা নকশা তৈরি করতে হবে। আমরা অনেক চেষ্টা করে দেখলাম, আকৃতিগুলো মিলে একটা তারার মতো নকশা হচ্ছে। এই তারার নকশা অনুসরণ করে আমরা গোরস্থানের ভিতর নির্দিষ্ট কিছু সমাধির উপর দিয়ে হাঁটলাম। হঠাৎ একটা জায়গায় মাটি দেবে গেল। সেখানে খুঁড়ে একটা বড় মাটির হাঁড়ি পেলাম। হাঁড়ির ভিতরে অনেক পুরাতন স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি। থলির ভিতরে আরেকটা মানচিত্র। এবার মানচিত্রে দেখানো হয়েছে আমাদের জেলার সীমানায় একটা পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় নাকি সবচেয়ে বড় গুপ্তধন লুকানো। কিন্তু সেই পাহাড়ে যেতে হলে অনেক কষ্ট করতে হবে।
রুবিনা আপা বললেন, আপনারা যদি চান তাহলে আগামী সপ্তাহে আমরা সেই পাহাড়ে অভিযান চালাতে পারি। আমি ভাবলাম, এতদিনে তো অনেক গুপ্তধন পেয়েছি, এখন আর কি দরকার? কিন্তু রিয়াদ খুবই আগ্রহী। সে বলল, মা, এটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযান হবে। সুভাষও রাজি হয়ে গেল। সে বলল, আমিও এবার তোমাদের সাথে যাব। পূর্ণিমা বলল, আমিও যাব। আমি বললাম, না পূর্ণিমা, তুই যাবি না, এটা খুবই বিপজ্জনক। কিন্তু পূর্ণিমা জেদ ধরল। অবশেষে আমরা সবাই মিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পাহাড়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হল। খাবার, পানি, তাঁবু, দড়ি সব কিছু সংগ্রহ করলাম। রুবিনা আপা একজন পাহাড়ি গাইডের ব্যবস্থা করলেন। পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখি সেটা সত্যিই খুব উঁচু। গাইড বলল, এই পাহাড়ে অনেক বন্য জানোয়ার আছে, আমাদের খুব সাবধানে যেতে হবে। প্রথম দিন আমরা পাহাড়ের অর্ধেক উচ্চতা পর্যন্ত উঠতে পারলাম। রাতে তাঁবু খাটিয়ে রাত কাটালাম। রাতে নেকড়ের ডাক শুনে খুব ভয় লাগল। দ্বিতীয় দিন আমরা আরও উপরে উঠলাম। পথে একটা গুহা দেখতে পেলাম। গুহার মুখে পুরাতন কিছু চিহ্ন আঁকা। রুবিনা আপা বললেন, মনে হচ্ছে এটাও আমাদের খোঁজার অংশ। আমরা গুহার ভিতরে ঢুকলাম। গুহার গভীরে একটা প্রাকৃতিক কুয়া। কুয়ার পানিতে কিছু একটা চিকচিক করছিল। গাইড দড়ি দিয়ে নেমে দেখে এল। সে উঠে এসে বলল, নিচে অনেক সোনার পাত্র পড়ে আছে। আমরা সবাই মিলে সেই পাত্রগুলো তুললাম। পাত্রগুলো অত্যন্ত সুন্দর কারুকাজ করা। এগুলো নিশ্চয়ই কয়েকশো বছরের পুরাতন। কিন্তু এগুলোর মধ্যে একটা বিশেষ পাত্র ছিল যার গায়ে একটা মানচিত্র খোদাই করা। সেই মানচিত্র দেখে বুঝলাম পাহাড়ের চূড়ায় আরও কিছু আছে। তৃতীয় দিন আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। সেখানে একটা ছোট্ট মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে একটা বিশাল পাথরের মূর্তি। মূর্তির পাদদেশে একটা গোপন কুঠুরি। সেখানে এত সোনারূপার গহনা যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। একটা সম্পদ আমরা কখনো কল্পনাও করিনি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেখানে একটা পাথরের ফলক পেলাম যাতে লেখা আছে যে এই সম্পদ কেউ নিজের জন্য ব্যবহার করতে পারবে না, এটা সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে। আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা এই সম্পদ গুপ্ত রেখেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য, যাতে তারা সমাজের উন্নতিতে কাজ লাগাতে পারে। পাহাড় থেকে নেমে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ দিয়ে আমরা একটা বড় হাসপাতাল তৈরি করব, যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। এছাড়াও আমরা কয়েকটা কলেজ প্রতিষ্ঠা করব, যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা বৃত্তি নিয়ে পড়াশোনা করতে পারবে। আজকে যখন আমি পিছনে তাকিয়ে দেখি, তখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাডভেঞ্চার শুধু গুপ্তধন খোঁজা ছিল না। এটা ছিল আমাদের পরিবারের ইতিহাস জানার আর সমাজের জন্য কিছু করার একটা সুযোগ। রিয়াদ এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে বলে যে পড়াশোনা শেষ করে আমাদের এলাকায় ফিরে এসে উন্নয়নের কাজে যুক্ত হবে। পূর্ণিমা এখন আমাদের স্থাপিত স্কুলেই পড়ে। সে খুবই মেধাবী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। সুভাষ এখন আমাদের সব প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কাজ করে। সে খুশি যে আমাদের পরিবার সমাজের জন্য কিছু করতে পেরেছে। আর আমি এখন বুঝতে পারি যে সত্যিকারের গুপ্তধন হল মানুষের মনে জায়গা করে নেওয়া। আর সেটাই আমরা করতে পেরেছি। রুবিনা আপা এখন আমাদের পরিবারের একজন। তিনি আমাদের সব প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তার জ্ঞান আর অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করে। এই গল্পের শেষে একটা কথা বলতে চাই, কখনো কখনো জীবনে এমন সব ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ বদলে দেয়া। আমাদের সাথেও তাই হয়েছে। একটা সোনার চেইন আমাদের জীবনে এনেছে অবিস্মরণীয় অভিজ্ঞতা আর সমাজের জন্য কিছু করার সুযোগ। আমার এই গল্প শুনে যদি কেউ অনুপ্রাণিত হন নিজের পূর্বপুরুষদের ইতিহাস জানতে বা সমাজের জন্য কিছু করতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। বাগদাদের এক ছোট গলিতে বাস করতেন আবদুল্লাহ নামে এক দরিদ্র কাঠমিস্ত্রি। তার স্ত্রী ফাতিমা এবং 10 বছরের ছেলে নূর। যদিও তাদের ঘরে সচ্ছলতা ছিল না, কিন্তু ছিল অগাধ ভালোবাসা এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আবদুল্লাহ প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে কাজে বের হতেন। তার হাতের কাজ ছিল খুবই সুন্দর, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি ভালো দামে কাজ পেতেন না। তবুও তিনি কখনো অসৎ পথ বেছে নেননি। বেটা নূর, তিনি ছেলেকে বলতেন, দুনিয়ায় যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা রাখবে। হালাল রুজি করবে, মানুষের উপকার করবে কি। নূর ছিল অত্যন্ত মেধাবী এবং ধার্মিক ছেলে। সে কুরআন শরীফ পড়তে পারত এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত। স্কুলে তার পড়াশোনা ভালো হলেও
পরিবারের আর্থিক অবস্থার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা তার জন্য কঠিন ছিল। এক শীতের সকালে আবদুল্লাহ কাজ খোঁজার জন্য শহরের বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন একজন ধনী ব্যবসায়ী তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। তার নাম ছিল উমর আলতাজির। তিনি একজন কাঠের আলমারি বানানোর জন্য কারিগর খুঁজছিলেন। আমি পারি, আবদুল্লাহ বিনয়ের সাথে বললেন। কি ধরনের আলমারি চান? উমর তাকে ওপর থেকে নিচে দেখলেন। তুমি ভালো কাজ জানো? আমার দামি কাঠের উপর কাজ হবে। আল্লাহর নামে শুরু করে যা বানাই সেটা মন দিয়েই বানাই, আবদুল্লাহ উত্তর দিলেন। উমর তাকে কাজটি দিলেন। 10 দিনের কাজ, মজুরি 50 দিনার। আবদুল্লাহর কাছে এটা ছিল বিশাল একরকম পাওয়া। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। আবদুল্লাহ পুরো মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কাজে বসতেন এবং মাগরিব পর্যন্ত কাজ করতেন। তার হাতের কাজ দেখে উমরের দোকানের অন্য কর্মচারীরাও অবাক হয়ে গেল। কাজের 5ম দিনে আবদুল্লাহ আবিষ্কার করলেন যে কাঠের ভিতরে কিছু একটা লুকানো আছে। কাঠ কাটতে গিয়ে তিনি একটি ছোট থলি পেলেন। থলির মধ্যে ছিল 50টি সোনার মোহর। আবদুল্লাহ অবাক হয়ে গেলেন। এত টাকা তিনি জীবনে কখনো দেখেননি। একটা মুহূর্তের জন্য তার মনে এল, এই টাকা দিয়ে নূরের পড়াশোনার খরচ চালানো যাবে, ফাতিমার চিকিৎসা করানো যাবে। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি পড়লেন। এটা আমানত। আমি এর মালিক নই গি। সেদিন সন্ধ্যায় তিনি সোজা উমরের কাছে গেলেন। সাহেব, কাঠের ভেতর এই থলিটি পেয়েছি। এটা আপনার? উমর থলিটি দেখে চমকে গেলেন। এটা এটা তুমি কোথায় পেলে? কাঠ কাটতে গিয়ে ভিতরে পেয়েছি। এটা নিশ্চয়ই আপনার বা কাঠের আগের মালিকের গু। উমর কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আবদুল্লাহ, এই টাকা তুমি রাখতে পারতে। কেউ জানত না গি। আল্লাহ জানতেন, আবদুল্লাহ উত্তর দিলেন। আর আমার ছেলেকে আমি যে শিক্ষা দিয়েছি, নিজেই যদি সেটা না মানি, তাহলে তার কি জবাব দেব? এই ঘটনার পর উমরের মনে আবদুল্লাহর প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ জন্মাল। তৃতীয় অধ্যায়, বিশ্বাসের পুরস্কার। আলমারির কাজ শেষ হওয়ার পর উমর আবদুল্লাহকে ডাকলেন। তোমার কাজ দেখে আমি অভিভূত। তুমি আমার দোকানে স্থায়ী কাজ নাও। মাসিক বেতন 100 দিনার। আবদুল্লাহ বিস্মিত হয়ে বললেন, কিন্তু সাহেব, এত টাকা আমি নিতে পারব না। আমি তো শুধু একজন সাধারণ কাঠমিস্ত্রি। না, উমর বললেন, তুমি একজন সততার প্রতীক। আমার ব্যবসায় এমন মানুষের দরকার। তিনি একটু থেমে বললেন, আর সেই সোনার মোহরগুলো তুমি রাখো। সেগুলো তোমারই মেগাওয়াঘে। কিন্তু সাহেব। শোনো আবদুল্লাহ, এই সোনার মোহরগুলো আমিই কাঠের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। এটা ছিল তোমার সততার পরীক্ষা। বহু কারিগর এসেছে আগে, কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তুমিই প্রথম যে আমানত ফিরিয়ে দিয়েছ। আবদুল্লাহর চোখে পানি এসে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সত্যই বলেছেন, যে তার উপর ভরসা রাখে, তার জন্য তিনি রাস্তা বের করে দেন। সেদিন থেকে আবদুল্লাহর জীবনে এক নতুন মোড় এল। তিনি উমরের দোকানে কাজ শুরু করলেন। উমর তাকে শুধু কাঠের কাজই নয়, ব্যবসায়ের অন্যান্য দিকগুলোও শেখালেন। নূরের পড়াশোনার পথ মসৃণ হয়ে গেল। ফাতিমার চিকিৎসা হল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এল তাদের জীবনযাত্রায়। যদিও এখন তাদের কাছে অর্থ ছিল, তবুও তারা আগের মতোই সরল জীবনযাপন করতে থাকলেন। বেশি অর্থ দিয়ে তারা গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। চতুর্থ অধ্যায়, নূরের শিক্ষা। বছর খানেক পর নূর বাবার কাছে এসে বলল, বাবা, আমি বুঝি না। আমাদের প্রতিবেশী কারিম চাচা প্রতিদিন অভিযোগ করেন যে আল্লাহ তার প্রতি ন্যায়বিচার করেননি। তিনি বলেন, সৎ থাকার কোনো লাভ নেই। আর দেখুন আমাদের কি অবস্থা। আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন। আবদুল্লাহ ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, বেটা, কারিম চাচার সাথে একদিন কথা বলেছি। তিনি আমাকে বলেছিলেন যে গত বছর তিনি তার দোকানে ভেজাল জিনিস বিক্রি করেছিলেন বেশি লাভের জন্য। কয়েক মাস আগে তিনি একজন গরিব মানুষকে ধোঁকা দিয়ে তার জমি কিনে নিয়েছিলেন। নূর বলল, কিন্তু বাবা, তিনি তো নামাজ পড়েন, রোজা রাখেন। হ্যাঁ বেটা, কিন্তু ইসলাম শুধু ইবাদত নয়। আমাদের লেনদেন, ব্যবহার, মানুষের সাথে ব্যবহার, সব কিছুই ইসলামের অংশ। আল্লাহ বলেছেন, তোমরা সততার সাথে মাপ দাও এবং ওজন কর। অন্যের হক নষ্ট কর না। নূর গভীর মনোযোগের সাথে শুনছিল। আবদুল্লাহ চালিয়ে গেলেন, দেখো বেটা, আল্লাহর রহমত অনেক বিস্তৃত। কিন্তু তার ন্যায়বিচারও নিখুঁত।
কারিম চাচার জীবনে কষ্ট আছে এটা সত্য, কিন্তু সেটা তার নিজের কর্মেরই ফল হতে পারে। আমরা তার জন্য দোয়া করব, তাকে সৎ পথে আনার চেষ্টা করব। কিন্তু আল্লাহর ফয়সালা নিয়ে প্রশ্ন তুলব না গে। সেদিন সন্ধ্যায় নূর তার বাবার সাথে কারিম চাচার বাড়িতে গেল। তারা তাকে কিছু খাবার নিয়ে গেল এবং তার সাথে ভালোভাবে কথা বলল। আব্দুল্লাহ কারিম চাচাকে বুঝিয়ে বললেন যে সততা ও ইনসাফের গুরুত্ব। কয়েক সপ্তাহ পর কারিম চাচা আব্দুল্লাহর কাছে এসে বললেন, ভাই, তোমার কথাগুলো আমার মনে দাগ কেটেছে। আমি ঠিক করেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেব এবং এখন থেকে হালাল পথেই চলব। পঞ্চম অধ্যায়, বড় পরীক্ষা। কয়েক বছর পর নূর যুবক হয়ে উঠল। সে তার পড়াশোনা শেষ করে বাবার কাজে সাহায্য করতে শুরু করল। তার বুদ্ধিমত্তা এবং সততার জন্য তিনি দ্রুত প্রসিদ্ধ হয়ে উঠলেন। এ সময় শহরে এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিল। শস্যের দাম আকাশ ছোঁয়া। গরিব মানুষেরা খেতে পাচ্ছিল না। অনেক ব্যবসায়ী এই সুযোগে আরও দাম বাড়িয়ে দিল। কালোবাজারি শুরু হল। উমর তার দোকানে প্রচুর গম মজুত করে রেখেছিলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এখন গমের দাম অনেক বেড়েছে। আমরা চাইলে 3 গুণ লাভ করতে পারি। আব্দুল্লাহ বললেন, সাহেব, এটা ঠিক হবে না। মানুষ না খেয়ে মরছে আর আমরা লাভ করব? কিন্তু এটাই তো ব্যবসা, উমর বললেন। চাহিদা বেশি, যোগান কম, তাই দাম বেশি। নূর তার বাবার পাশে দাঁড়িয়ে বলল, চাচাজি, রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্য মজুত করে রাখে মানুষের দুর্দশার সময়, সে আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করল। উমর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তাহলে আমাদের কি করা উচিত? আব্দুল্লাহ বললেন, আমাদের গম যদি ন্যায্য দামে বিক্রি করি, অন্তত মানুষ খেতে পাবে। আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। অন্যায় লাভের দরকার নেই। উমর মাথা নেড়ে বললেন, ঠিক আছে। কিন্তু আমার অন্য অংশীদাররা এতে রাজি হবে না। তাহলে আমি আমার অংশের গম নিয়ে নিব, আব্দুল্লাহ বললেন। উমর একটু ভেবে বললেন, না আব্দুল্লাহ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি সব গম ন্যায্য দামে বিক্রি করব। বরং কিছু অংশ বিনামূল্যে বিতরণ করব গরিবদের মধ্যে। এই ঘটনার পর শহরের মানুষ আব্দুল্লাহ ও নূরের প্রশংসা করতে লাগল। কিন্তু তারা বিনয়ের সাথে বলতেন, আমরা শুধু আল্লাহর হুকুম মানছি। ষষ্ঠ অধ্যায়, নূরের বিয়ে। সময় গড়িয়ে গেল। নূর এখন 25 বছরের যুবক। আব্দুল্লাহ এবং ফাতিমা তার বিয়ের কথা চিন্তা করতে শুরু করলেন। শহরের এক ধর্মপ্রাণ পরিবারে আয়েশা নাম্নী এক মেয়ে ছিল। সে খুবই সুন্দরী, শিক্ষিত এবং ধার্মিক। তার বাবা হাসান ইবনে আলী একজন বিচারক ছিলেন। একদিন হাসান আব্দুল্লাহর কাছে এসে বললেন, আমি তোমার ছেলের সুনাম শুনেছি। আমি চাই আমার মেয়ের সাথে তার বিয়ে দিতে। আব্দুল্লাহ খুব খুশি হলেন। কিন্তু তিনি বললেন, হাসান ভাই, আমি তো একজন গরিব মানুষ। আপনার মেয়ে অনেক ভালো ঘরের। আব্দুল্লাহ হাসান বললেন, আমি ধনসম্পদ নয়, চরিত্র দেখি। তোমার ছেলের মতো চরিত্রবান ছেলে এ শহরে খুব কমই আছে। বিয়ের প্রস্তাব নিয়ে আব্দুল্লাহ নূরের সাথে কথা বললেন। নূর বলল, বাবা, আপনি যা ভালো মনে করেন। বিয়ের আয়োজন খুবই সাধারণভাবে করা হল। ইসলামী নীতি অনুযায়ী অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা হল। কিন্তু পুরো শহরের মানুষ এই বিয়েতে অংশগ্রহণ করল। কারণ এই পরিবার সবার কাছে ছিল প্রিয়। বিয়ের পর নূর এবং আয়েশা খুশি জীবনযাপন করতে লাগল। আয়েশাও ছিল তার স্বামীর মতোই ধর্মভীরু এবং মানুষের সেবায় নিয়োজিত। সপ্তম অধ্যায়, নেতৃত্বের পরীক্ষা। কয়েক বছর পর শহরে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ হতে থাকল। কেউ বলত এক দাম, কেউ বলত অন্য দাম। কেউ মানত না কারো কথা। এতে করে সাধারণ মানুষ ভুগতে লাগল। শহরের প্রবীণরা একদিন মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে একজন সৎ এবং বিচক্ষণ ব্যক্তিকে বাজারের তদারকির দায়িত্ব দিতে হবে। সবার নাম উঠল নূরের। কিন্তু আমি কি পারব? নূর দ্বিধায় পড়ল। আব্দুল্লাহ ছেলেকে বললেন, বেটা, আল্লাহ যখন কোনো দায়িত্ব দেন, তখন সেটা পালন করার শক্তিও দেন। তুমি যদি সবার কল্যাণের জন্য কাজ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। নূর শেষ পর্যন্ত দায়িত্ব নিলেন। তিনি সবার সাথে বসে একটি ন্যায্য নীতিমালা তৈরি করলেন। যে নীতি অনুসরণ করলে কেউ ঠকবে না, আবার ব্যবসায়ীরাও ন্যায্য লাভ করতে পারবে। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী এই নিয়মে খুশি হল না। তারা নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। একদিন তারা নূরের কাছে এসে বলল, নূর, তুমি যদি আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাকে অনেক টাকা দেব।
তুমি চোখ বন্ধ করে রাখবে আমাদের কাজে গু। নূর দৃঢ়ভাবে বলল, আমি আল্লাহর ভয়ে এই দায়িত্ব নিয়েছি। আমি কারো অন্যায়ে সাহায্য করব না গিয়ে। এরপর তারা হুমকি দিতে শুরু করল, কিন্তু নূর বিচলিত হল না। তিনি তার কাজ চালিয়ে গেলেন। অষ্টম অধ্যায়, বিপদ এবং সবর। একদিন রাতে নূর ঘরে ফিরছিল। পথে কয়েকজন মুখোশধারী তাকে আক্রমণ করল। তারা তাকে মারধর করে বলল, আমাদের কাজে বাধা দেওয়া বন্ধ করুন। নূর আহত অবস্থায় বাড়ি পৌঁছল। আয়েশা এবং আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়লেন। বেটা, তুমি এই দায়িত্ব ছেড়ে দাও, আব্দুল্লাহ বললেন। তোমার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নেই। কিন্তু নূর বলল, বাবা, আমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে ন্যায় কি হবে? মানুষ কি করবে? আয়েশা ছোট্ট করে বলল, আমি তোমার পাশে আছি। যা ঠিক সেটাই করো। পরদিন নূর আবার কাজে গেল। তার শরীরে ব্যথা, কিন্তু মনে দৃঢ়তা। এই ঘটনার কয়েকদিন পর একটি অদ্ভুত ব্যাপার ঘটল। অসৎ ব্যবসায়ীদের মধ্যে একজন, যার নাম জাকির, নূরের কাছে এসে ক্ষমা চায়। নূর ভাই, সে বলল, আমি অনুতপ্ত। আমার ছোট ছেলে গত সপ্তাহে অসুস্থ হয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়াট। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছো। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছো। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে কি? সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছো তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরো দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরো 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরো সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকে। এবার সোহেল আরো সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরো 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হলো। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিং এর উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকা ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরো সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরো মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে, তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরো 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছর। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম।
রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরো কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতো। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবা। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরো 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম, আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসা, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি, সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একা না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। গিয়ে অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে।
কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়, চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফুটো ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। কি? বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছে। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সবকিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিক্সা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিক্সায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিক্সা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে?
কোথা থেকে এসেছো? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, দুটো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের দুটো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছো? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে, এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিং এর দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতুর্থ। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিক্সা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি, আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সবকিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত ডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল।
5,000 টাকা। মাগুর হোল সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করে। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, নজ বোর্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দীর্ঘতা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা দিল। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবা। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করা। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে, যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হলো না। শুধু 5 টাকা। তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেটে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না।
একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। তিনজন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হলো না। না, ঠিক আছে, বাড়ি যেতে পারবো। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকৃষ্ট হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। গি মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছো? না, লাভ নেই, তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেন। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো। না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরো 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বলবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আর সব আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার।
সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিং এর সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসা। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না, কিন্তু আমার দোকান। শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সবকিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল কুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে।
তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মানে আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল, মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে কি? ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্র মহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনো তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরো 1 বছর বাকি গ্রাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরো 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরো 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি? 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সব সময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছে, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল।
আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে কি, জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরো 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়া, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে কি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছো। আমার পড়াশোনা বন্ধ করে দিও, আমি ফুল টাইম চাকরি করি কি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরো মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাই। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছে। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকবো, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি, খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি, আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল, সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনো, কোমল পানীয় কিনো, দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে।
সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরো 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিং এর কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে কি? সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিং এর মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরো 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছে। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময়মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল, একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হলো। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরো ভালো একটা অফিস নিল, আরো কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরো শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 3 রুমের ফ্ল্যাট।
একটা রুমে সোহেল, মিনা, একটা সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না, কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকবো, এখানে আমার পরিচিত মানুষ আছে, তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল, ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ, স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে, ব্যবসা ভালো চলছে, মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে, একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনো স্কুলে পড়ায়, সে এখন ভাইস প্রিন্সিপাল, সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের, স্কুলে ভর্তি হয়েছে, খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব